হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয় স্টাডি ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব কমপ্লিট হিস্টোরিক টাইমলাইন, যেখানে আমরা ভারতের ইতিহাসটা পুরোটাই দেখব। আমাদের মানে প্রি হিস্টোরিক টাইম থেকে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভিয়াল এবং মডার্ন সমস্তটাই দেখব ফ্লো চার্টের মাধ্যমে। ওকে, এই ক্লাসের ফলে এই ক্লাসটা করার পরে তোমরা যখন ডিটেলস ডেসক্রিপটিভ পড়বে তখন তোমাদের এটা মনে রাখতে সুবিধে হবে যে কোন ইভেন্টের পর কোন ইভেন্টটা হয়েছিল। তো এর ফলে হিস্ট্রি তো একটা মানে গল্পের মতন মনে রাখলে বা গল্পের মতন পড়লে অনেক বেশি দিন আমাদের মনে থাকবে, তাই না? কারণ ইতিহাস মানে পুরানো দিনের ঘটনাটাই হচ্ছে ইতিহাস। সুতরাং সেগুলো যদি আমরা একটা সিকোয়েন্স ওয়াইজ পড়ি, র্যান্ডামলি না পড়ে ইম্পর্টেন্ট টপিকগুলো, তো হয়তো কিছুটা সময়ের জন্য সেগুলো মনে তো থাকবেই, কিন্তু জিনিসগুলো গুলিয়ে যাবে কোনটার পর কোনটা হয়েছিল। সো একটা সিকোয়েন্স ওয়াইজ পড়লে সেটা অনেক দিন মনেও থাকে। যেমন আমাদের কোনো গল্পের বই পড়লে সেই গল্পটা আমাদের অনেক দিন অবধি মনে থাকে। তো এক্ষেত্রেও ইতিহাস পড়াটাও কিন্তু সেম একদম সিকোয়েন্স ওয়াইজ পড়তে হবে। এবং এখানে আমরা মেন ইভেন্টগুলো যেগুলো হয়েছিল সেগুলো একদম স্টার্টিং থেকে দেখব, প্রাগ ঐতিহাসিক যুগ থেকে একদম মডার্ন হিস্ট্রি অবধি। ওকে, চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। এবং আজকের মেন টপিকে যাওয়ার আগে আমরা একটু ছোট ছোট টার্মসগুলো ক্লিয়ার করে নেব, কারণ অনেকের বিসি এডি নিয়ে কনফিউশন হয়ে থাকে। তো সব থেকে ইজি ওয়ে মনে রাখার জন্য আমি এই ডায়াগ্রামটা তোমাদের দিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা যীশু খ্রিস্টের জন্ম টাইমটাকে আমরা 0 ইয়ার বলে ধরে থাকি, এবং তার আগে অর্থাৎ খ্রিস্ট জন্মের পূর্বে মানে খ্রিস্টপূর্ব বা বিফোর ক্রিস্ট বা বিসি আমরা বলে থাকি, এবং তারপরে খ্রিস্টপূর্বাব্দ আমরা বলে থাকি, তাকে আমরা অ্যানো ডমিনি বা এডি বলে থাকি। ওকে, এবং সেরকম ওয়াইজ 0 যদি হয়, যেরকম আমরা অ্যালজেব্রা করার সময় মাঝখানে 0 থাকে, তারপর একদিকে প্লাস সাইন থাকে, একদিকে মাইনাস থাকে, 1 2 3 4 এইভাবে চলতে থাকে, এবং এদিকেও 1 2 3 4 এইভাবে চলতে থাকে। সেম এখানেও ঠিক একইভাবে চলবে। এখানে যত পেছনের দিকে আমরা যাব মানে 100 200 300 100 200 300 এইভাবে জিনিসগুলো বাড়তে থাকবে, এবং আগেও ঠিক তাই। সেরকমই এখানে 200 বছর মানে 200 খ্রিস্টপূর্বাব্দ বা 200 বিসিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে পুরানো ঘটনা। 100 বিসিতে যেটা ঘটেছিল তার থেকে সেরকমভাবেই এক্ষেত্রে 200 বিসিতে 200 এডিতে যেটা ঘটেছে সেটা নতুন ঘটনা 100 এডিতে যেটা ঘটেছিল তার থেকে। এইভাবে আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আমরা দেখব অ্যাকচুয়াল ডায়াগ্রামটা। আমরা যেটা আজকের মেন টপিক সেটা হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা খুব ভালো করে মনে রাখলে বোঝা যাবে। প্রি হিস্টোরিক টাইমটা আমাদের মনে রাখতে হবে যে প্রায় 30 লাখ বিসি থেকে 2500 বিসির যে টাইমটা সেটাকে আমরা বলে থাকি প্রি হিস্টোরিক টাইম পিরিয়ড বা প্রাগ ঐতিহাসিক যুগ। এক্ষেত্রে এই প্রাগ ঐতিহাসিক যুগে আমরা সেরকম কোনো লিখিত এভিডেন্স বা লিখিত তথ্য বা নথি আমরা পাইনি। নর্মালি আমরা ইতিহাস সম্বন্ধে প্রাচীন যুগের ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস এই সমস্ত কিছুতেই আমরা কী পেয়েছি, কিছু নথি বা তথ্য কিছু পেয়েছি, কিন্তু এক্ষেত্রে আমরা সেরকম কিছু পাইনি। এক্ষেত্রে কি পেয়েছি আমরা, ফসিলস পেয়েছি, নানা রকমের হাতিয়ার পেয়েছি, এই ধরনের বা গুহাচিত্র বলতে পারি। তো সেইগুলো থেকে আমরা প্রাগ ঐতিহাসিক যুগের মানুষের জীবনযাত্রার ধরন, তারা কিভাবে নিজেদের জীবন কাটাতো বা কী ব্যবহার করতো সেগুলো সম্বন্ধে জানতে পেরেছি। এক্ষেত্রে স্টোন এজ, আয়রন এজ বা আমরা চালকোলিথিক এজ, তো এইগুলো না স্পেশালি স্টোন এজটা প্রি হিস্টোরিক টাইম পিরিয়ডের মধ্যে পড়ছে, তবে আয়রন এজটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ছে। যখন আমরা মেটাল এজ পড়বো তখন এই নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, এবার নেক্সট আমি চলে যাচ্ছি অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন যুগের ইতিহাস। এটা 2500 বিসি থেকে 750 এডিতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটা টাইম পিরিয়ডও মেনশন করে দিয়েছি, তবে এই টাইম পিরিয়ডগুলো কি আগে থেকেই ছিল? না, এই টাইম পিরিয়ডগুলো কি মানে যখন প্রি হিস্টোরিক টাইম থেকে অ্যানশিয়েন্টের দিকে যখন যাচ্ছে সেরকম এরকম হট করে তো একদিনে চেঞ্জ হয়ে যায়নি যে আজকে রাত অবধি প্রি হিস্টোরিক টাইম ছিল বা আজকে রাত অবধি অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন যুগ ছিল, কাল থেকে এটা মধ্যযুগ হয়ে যাবে। এরকম তো কোনো স্পেসিফিক একটা দিন বলে এরকম মেনশন করা নেই। তবে
এই যে 750 এডি, এই সময় হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল। এটা মনে করা হয় যে তারপর থেকে, হর্ষবর্ধনের রাজত্বকালের পর থেকে এমন কিছু চেঞ্জেস দেখা দিয়েছে যেটা কিনা খুব প্রকট, তাই সেই টাইমটাকে আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি বলে ধরে নিয়েছি, মানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির এন্ড বলে ধরে নিয়েছি। তার ফলে চেঞ্জটা এতটাই লেভেলের হয়ে যায় যার ফলে সেটা মধ্যযুগ বলে ধরে নিয়েছি। সেরকমভাবেই 1757, এখানে দেখতে পাচ্ছ কালারটা প্রায় একটু অন্য কালার নিলে ভালো হতো। তবে এই 1757 যে টাইমটা, এই টাইম পিরিয়ডে কী হয়েছিল, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের পর থেকে একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনটা সেটা অনেকটা শক্ত হয়ে যায় ভারতের উপর। তো তারপর থেকে আমরা বলতে পারি মডার্ন হিস্ট্রি স্টার্ট হয়েছিল তারপর থেকে। সেরকমভাবেই 1947 অবধি মডার্ন হিস্ট্রি চলে। তারপরে আজ অবধি, মানে কালকে যেটা ছিল সেটাও আজকের জন্য সেটা ইতিহাস বটেই, কিন্তু তারপরে যে 1947 পর থেকে 1948 থেকে সেটা আমরা পলিটিতে কভার করি। তারপরে যে ইভেন্টগুলো ঘটেছিল সেগুলো আমরা সাধারণত পলিটিতে পড়ে থাকি। ওকে, চলো ব্যাক করা যাক টপিকে। তো অ্যানশিয়েন্ট হিস্ট্রিটা মোটামুটি স্টার্ট হয়েছিল 2500 বিসিতে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এই 2500 বিসি থেকে 2350, এই সময় প্রি হারাপ্পান স্টেজ চলেছিল। 2350 নাগাদ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন স্টার্ট হয় এবং এটাকেই প্রপারলি আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি বলতে পারি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। ওকে, তারপরে আমি আগেই বলেছি 750 এডিতে কী হয়েছিল, হর্ষবর্ধনের রাজত্বকাল। তো সেই টাইমে অ্যানশিয়েন্ট হিস্ট্রি শেষ হয়। এই মিডল যে পোর্শনটা ছিল সেটা প্রাচীন যুগের ইতিহাস। তারপরে আমরা চলে যাচ্ছি মধ্যযুগের ইতিহাস বা মেডিভেল হিস্ট্রি। এক্ষেত্রে 750 এডির পর থেকে মধ্যযুগ তো স্টার্ট হয়েছেই, এবং 1757 অবধি আমি বলেছি পলাশি যুদ্ধ, তো সেই টাইমটা অবধি চলেছিল মেডিভেল হিস্ট্রি। তবে 1757 হলেও এটা 1707 যখন ঔরঙ্গজেব মারা যায়, মুঘল সাম্রাজ্যের ঔরঙ্গজেবের পরেও অনেক সম্রাট ছিলেন, কিন্তু মহান সম্রাট যদি বলা যায় মুঘল যুগে তো ঔরঙ্গজেবই লাস্ট ছিলেন। তো যেমন আমরা একটা নিমোনিক্স পড়ে থাকি, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, তো ঔষধ থেকে আমরা ঔরঙ্গজেব মনে রাখি। তো সেই হিসেবে বলতে গেলে যে ঔরঙ্গজেবের রাজত্বকালটাকেও অনেক ক্ষেত্রে মেডিভেল হিস্ট্রির এন্ড বলা হয়, তবে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে 1757কে ধরা হয়ে থাকে। কেমন? তারপর 1757 পর থেকে মডার্ন হিস্ট্রি স্টার্ট হয় আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে অবধি। ওকে, ইন্ডিপেন্ডেন্সের আগে অবধি না, ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত। তারপরে যেগুলো স্টার্ট হয় সেটা আমরা কোথায় পড়ব, পলিটিতে পড়ব। নেক্সট এবার আমরা প্রি হিস্টোরিক টাইম পিরিয়ডকে একটু ডিটেলসে দেখব, যে প্রি হিস্টোরিক টাইম পিরিয়ডে আরও কী কী ঘটেছিল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যে আমি মেটাল এজকে আলাদা করে এখানে দেখিয়েছি, কারণ মেটাল এজটা একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে। যাই হোক, তো প্রি হিস্টোরিক টাইম পিরিয়ডটা স্পেশালি কি না, স্টোন এজ বা লিথিক এজ বলে আমরা বলে থাকি। এক্ষেত্রে 3টে লিথিক এজ বা 3টে স্টোন এজ আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক। ওকে, প্যালিওলিথিকের মধ্যে 30 লাখ বিসি থেকে 10,000 বিসি, অনেকটা লং পিরিয়ড। তো এই টাইমে কি হয় না, প্যালিওলিথিক এজটা এখানে দেখা যায়, কারণ এই প্যালিওলিথিক এজের প্রায় অনেকটা সময় আইস এজের মধ্যে ছিল। ওকে, এবং ফার্দার প্যালিওলিথিক এজকেও আমরা 3 ভাগে ভাগ করে থাকি, আর্লি প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক অ্যান্ড আপার প্যালিওলিথিক। ওকে, তো প্রি হিস্টোরিক পিরিয়ড, তার মধ্যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। আবার প্যালিওলিথিককে আমরা ভাগ করে থাকি 3 ভাবে, আর্লি, মিডল অ্যান্ড আপার। ওকে, এই যে ক্লাসিফিকেশানগুলো আমরা করে থাকি এগুলো মোস্টলি হয়ে থাকে এই ইমপ্লিমেন্টসগুলো দেখতে পাচ্ছ, কোথাও ভোঁতা, কোথাও সার। আস্তে আস্তে ভোঁতা থেকে, মানে মানুষ আস্তে আস্তে প্রথমে পাথর ছুঁড়ে মারতো জন্তু জানোয়ারদের, তারপরে আস্তে আস্তে সেগুলো শার্প করে একটা প্রপার শেপ দিতে স্টার্ট করে দেয়। তো তার ভিত্তিতে আমরা এই এজগুলো বা এই লিথিক এজগুলোকে আমরা আলাদা আলাদা করে থাকি। ওকে, মিসোলিথিক চলে হচ্ছে 10,000 থেকে 7,000 বিসি। এই সময় ইমপ্লিমেন্টসগুলো বা হাতিয়ারগুলো আরও সূক্ষ্ম হতে থাকে। তারপরে 7,000 থেকে একদম 2,500 বিসির মধ্যে, এর মধ্যে চলে নিওলিথিক এজ। এর মধ্যে মানুষ কী করে না, কৃষিকাজ শেখে, পশুপালন শেখে এবং নিজের একটা প্রপার বাসস্থান মানুষ বানায়। কারণ তার আগে মানুষ কী করতো না, ঘুরে বেড়াতো,
তাই না? এই সময় এবং আগুনের ব্যবহার যদি বলে থাকি আমরা, মানুষ আগুন তো অবভিয়াসলি আগুন আগেও ছিল, প্যালিওলিথিক এজেরও আগে ছিল, এবং এই 30 লাখ বিসি কি পৃথিবীর সৃষ্টি হয়েছে? না, তার আগেও ছিল। কিন্তু মানুষ নিয়ন্ত্রিত আগুনের ব্যবহার, স্পেসিফিকভাবে বলতে গেলে আগুন তো আবিষ্কার মানুষ করেনি, তার আগেও আগুন ছিল, কিন্তু মানুষ শিখেছিল নিয়ন্ত্রিত আগুনের ব্যবহার এই মিডল অফ প্যালিওলিথিক এজে আমরা বলতে পারি। ওকে, বোঝা গেল। এবার আমরা যাব মেটাল এজে। মেটাল এজে দুটো ভাগে ভাগ করে থাকি। মেটাল এজকে আমরা চালকোলিথিক অ্যান্ড আয়রন এজ। চালকোলিথিকে কী আছে না, কপার অ্যান্ড স্টোন। ওকে, আর আয়রন এজেও নাম দেখেই বুঝতে পারছো আয়রন আছে বা লোহা আছে। চালকোলিথিক এজের টাইম পিরিয়ডটা 3500 বিসি থেকে 1000 বিসি। খেয়াল করলে লক্ষ্য করবে যে এইখানে যে 3500 বিসিটা, এটা স্টার্ট হচ্ছে কোথায়? নিওলিথিকের ঠিক মিডল থেকে মোটামুটি এখানে স্টার্ট হচ্ছে। আর 1000 বিসি এটা কোথায়? না, এটা অ্যানশিয়েন্টের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেই জন্যই বললাম যে মেটাল এজটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ছে, প্রিহিস্টোরিক অ্যান্ড অ্যানশিয়েন্টের মধ্যে। ওকে, আর আয়রন এজটা 1000 থেকে 500 এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? নেক্সট আমরা যাব অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন যুগের ইতিহাসকে আমরা একটু ডিটেলসে দেখব। এখানে যে পরপর যে ইভেন্টগুলো ঘটেছিল সেগুলো দেখব। প্রি হারাপ্পান কালচার, আগেই বলেছি 2500 বিসি থেকে 2350 টাইমে ছিল প্রি হারাপ্পান কালচার। মানুষ তো একদম প্রি হিস্টোরিক টাইম থেকে একদম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে প্রায় সিভিলাইজেশন, মানে ইন্ডাস ভ্যালির যে মানে এদের জীবনযাত্রার ধরন ছিল কি না শহুরে। ওকে, তো একদম তো আরবান সিভিলাইজেশন হয়ে যায়নি, তো মাঝখানে একটা ট্রানজিশন পিরিয়ড তাদের লেগেছিল শিফট হতে পুরোপুরি। তো সেটা হচ্ছে এই টাইমটা প্রি হারাপ্পান কালচার, এর মধ্যে থেকে মানুষ প্রায় প্রি হিস্টোরিক টাইম থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের দিকে মানুষ যেতে শুরু করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পিরিয়ড মানুষের জন্য। তো তারপরে 2350 থেকে 1750 এই সময় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দেখা যায়। আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন খুব ডিটেলসে পড়ব, তখন এইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পর 1750 থেকে এখানে দেখতে পাচ্ছ 1500 মাঝখানের টাইম পিরিয়ডের কোনো রকম ইতিহাস বা কোনো রকমের এভিডেন্স কিছুই এখনও অবধি পাওয়া যায়নি, যে মাঝখানের টাইম পিরিয়ডে কি ঘটেছিল বা কি হয়েছিল ভারতে, সেটা এখনও অবধি জানা যায়নি। তবে সাধারণত ঐতিহাসিকরা মনে করে থাকেন যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এত বড় একটা সিভিলাইজেশন ছিল, সেটা মানে বন্যাতে, দীর্ঘদিনের বন্যা এবং খরাতে নষ্ট হয়েছে। কেউ কেউ মনে করেন যে আরিয়ানসদের আক্রমণে নষ্ট হয়ে গেছে, এই সিভিলাইজেশনের ধ্বংস হয়েছে। যখন আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ডিটেলসে পড়ব তখন এই নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, 1500 বিসি থেকে 600 বিসি এই সময়ে চলে ভেদিক এজ আর আয়রন এজ। আরও যেমন ভেদিক এজকেও দুভাগে ভাগ করে থাকি, 1500 বিসি থেকে 1000 বিসি অবধি চলে হচ্ছে আর্লি ভেদিক এজ, এবং 1000 থেকে 600 এর মধ্যে চলে হচ্ছে লেটার ভেদিক এজ। ওকে, এবং 600 বিসি নাগাদ কি হয় না, এজ অফ ট্রান্সফরমেশন দেখা যায়। মানে এখানে মানুষ আস্তে আস্তে, এখন লোহাও এসে গেছে, মানুষ কী করে না আরও হাতিয়ার মানে তরোয়াল বা এই ধরনের জিনিসপত্র বানাতে শুরু করে। মানুষ যুদ্ধ বিগ্রহ বেশি বাড়তে থাকে মানুষের মধ্যে। তো আস্তে আস্তে জনপদ তৈরি হয়, গোষ্ঠী তৈরি হয়। তারপর সেই জনপদ থেকে মহাজনপদের সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে 16টা মহাজনপদ ছিল। 16টার মধ্যেও এই 5টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের মধ্যে যেমন ভাজ্জি, কোশালা, কাশী এবং অবন্তী, এই 4টেও আলটিমেটলি মগধ কী করে, এই 4টেকেও ক্যাপচার করে নেয়, এবং বাকি 16টাকেই মগধ ক্যাপচার করে নেবে আস্তে আস্তে, তবে এই 4টিকেও ক্যাপচার করে নেয়। ওকে, এবং মগধের যে রাজবংশগুলো ছিল সেগুলো কী কী ছিল, হরিয়াঙ্কা ছিল একদম ফার্স্ট রাজবংশ, তারপর শিশুনাগ, তারপর ছিল নন্দ। ওকে, এবং নন্দ রাজা ধনানন্দকে হারিয়ে মৌর্য এম্পায়ার এস্টাবলিশ করে 321 বিসিতে, কে না, চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার এতটা? দেন মৌর্য এম্পায়ার চলতে থাকে 321 থেকে 185 বিসি অবধি।
185 পরে কি হয় না, মৌর্য এম্পায়ার আস্তে আস্তে নষ্ট মানে ধ্বংস হয়ে যায় এবং ছোট 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 অনেকগুলো ছোট ছোট রাজ্যে ভেঙে পড়ে এই সময়। তারপরে এই 250 BC মানে 250 AD এই মধ্যে থেকে চলতে থাকে যে ছোট 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 মৌর্য মানে পোস্ট মৌর্য পিরিয়ড এই সময় চলতে থাকে। তারপর 320 থেকে 319 AD থেকে 550 ADর মধ্যে চলতে থাকে গুপ্ত এম্পায়ার এবং 550 থেকে 750 অবধি চলে পোস্ট গুপ্ত পিরিয়ড। এই সময় আবার গুপ্ত এম্পায়ার ভেঙে পড়ে এবং ছোট 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 রাজ্য স্বাধীন রাজ্যে ভেঙে পড়ে। এবং 750 ADতে আমি একটু আগেই বললাম কার রাজত্বকাল ছিল, হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল, বর্ধমান বংশের রাজা হর্ষবর্ধন। ক্লিয়ার? এবং এখানে এই মিডিলে আর একটা ঘটনা হয়, সেখানে এই যে এজ অফ ট্রান্সফরমেশনের পরে এই যে মহাজনপদের সময় এবং প্রায় বৈদিক যুগ শেষ হয়ে যায় এই সময় বিভিন্ন রকম ধর্ম, নতুন নতুন ধর্ম আরও প্রকাশ পেতে থাকে। কেমন? যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। কারণ গৌতম বুদ্ধের জন্ম হয় কত সালে না 563 এবং হচ্ছে যে মহাবীরের জন্ম হয় হচ্ছে 540। এরপরে কি হয় না, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। এই মাঝখানেই মানে মহাজনপদের যে টাইম পিরিয়ডটা, এই সময় এটা দেখা যায়। এবং এতটুকু যে আমরা আলোচনা করলাম যা এগুলো সবই উত্তরে হচ্ছে। কেমন? দক্ষিণ দিকেও কিছু না কিছু রাজ্য তো অবশ্যই ছিল। সেখানে দক্ষিণ দিকে 6th সেঞ্চুরি BC থেকে 3rd সেঞ্চুরি AD টাইম পিরিয়ডটা দেখতেই পাচ্ছ। 6th সেঞ্চুরি BC থেকে 3rd সেঞ্চুরি AD এই সময় সাউথে চলতে থাকে সঙ্গম এজ। কেমন? যার মধ্যে মেন যে তিনটে, অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল, তার মধ্যে মেন তিনটে ছিল পান্ড্যা, চোলা এবং ছেরাস। এই তিনটে রাজ্য ছিল মেন। এবার আমরা দেখব যে এই অ্যানশিয়েন্ট হিস্ট্রি এবং অ্যানশিয়েন্টের মধ্যে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াকে আলাদা করেছে কোন পর্বতমালা না, বিন্ধ্য পর্বতমালা। ওকে, নেক্সট আমরা এবার যাব কিসে না, মেডিভেল হিস্ট্রি আমরা বা মধ্যযুগটা দেখে নেব। আগেই আলোচনা হয়েছে যে মধ্যযুগটা স্টার্ট হয় 750 AD-তে। ওকে, এবং এন্ড হয় হচ্ছে 1757 AD-তে। এই 750 AD-তে কার রাজত্বকাল ছিল না, বর্ধন রাজবংশের রাজা হর্ষবর্ধন। তারপরেই স্টার্ট হয় হচ্ছে মেডিভেল হিস্ট্রি। ওকে, এবং গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 319 AD-তে এবং সেটি চলেছিল 550 AD অবধি। তারপরে গুপ্ত সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যায়, তারপরে বিভিন্ন ছোট ছোট রাজ্যের আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে রাজ্য, এবং সেগুলো কি করে, স্বাভাবিক নিয়মে তারাও চেষ্টা করে যে গুপ্ত সাম্রাজ্যের মতন একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হবে তাদেরও। তো তারা একে অন্যের জায়গা দখল করার জন্য বা রাজ্য দখল করার জন্য লড়াই মানে যুদ্ধ বিগ্রহ চলতেই থাকে তাদের মধ্যে। এই সময়টা 750 AD থেকে প্রায় 1000 AD, এই সময়টা প্রায় যুদ্ধ বিগ্রহের মধ্যেই ভারতীয় রাজারা মেতেছিল এবং প্রত্যেকেই চেষ্টা করছিল নিজেদের সাম্রাজ্যকে আরও বিস্তার করার জন্য। সেই সময় সেই জন্য ত্রিপার্টি স্ট্রাগল অর্থাৎ ত্রিশক্তি যুদ্ধ আমরা যাকে বলি, যেটা ছিল বাংলার পাল রাজাদের মধ্যে এবং গুজরাটের গুর্জর প্রতিহার এবং মহারাষ্ট্রের রাষ্ট্রকূটা, এই তিনটে সাম্রাজ্যের মধ্যে কনৌজকে দখল করা নিয়ে প্রায় 300 বছর, এই 750 AD থেকে 1000 AD প্রায় 300 বছর যুদ্ধ চলতে থাকে শুধুমাত্র কনৌজকে। কনৌজ স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ সেই সময় ছিল, সেই জন্য এই কনৌজকে পার্টিকুলারলি দখল করার জন্য যুদ্ধ বিগ্রহ লেগে থাকে এবং অন্যান্য রাজাদের মধ্যেও নিজেদেরকে বিস্তার করার জন্য যুদ্ধ লেগে থাকতো সেই সময়। সেই কারণেই প্রায় যেহেতু নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে তারা মেতে থাকতেন, সুতরাং বাইরের বহিঃশক্তি আক্রমণ এই সময় খুবই সহজ হয়ে পড়ে এবং এই সময় নানান রকমের রাজারা আসেন এবং
লুটপাট চালান, দখল করেন। তাদেরই মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ গজনি। তিনি আসেন 1001-এ, 1001-এ, এবং 1001 থেকে 1030 এই সময়ের মধ্যে তিনি প্রায় 17 বার তিনি ভারতে আক্রমণ করেন এবং লুটপাট চালিয়ে তিনি ফিরে যান। তারপরে 1175-এ আসেন মোহাম্মদ ঘোরি। তিনিও অনেকটাই অঞ্চল দখল করেন এবং তিনি কুতুবউদ্দিন আইবককে সেই সমস্ত তার দখল করা অঞ্চলের দেখাশোনার দায়ভার দিয়ে তিনি ফিরে যান 1200 AD-তে। কুতুবউদ্দিন আইবক নিজেকে সবসময় মোহাম্মদ ঘোরির স্লেভ বা দাস তিনি নিজেকে মানতেন এবং সেই কারণে তিনি 1206 সালে আর কি তিনি প্রতিষ্ঠা করেন স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ আমরা যাকে বলি সেটা, এবং তারই সাথে সাথে প্রতিষ্ঠিত হয়ে যায় দিল্লি সালতানাত, দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যান। এবং কে প্রতিষ্ঠা করেন না কুতুবউদ্দিন আইবক। তিনি নিজেকে মোহাম্মদ ঘোরির দাস হিসেবেই সবসময় দেখতেন এবং স্লেভ ডাইনাস্টি প্রতিষ্ঠা হয় 1206 এবং স্লেভ ডাইনাস্টি শেষ হয় হচ্ছে 1290-তে। এই সাম্রাজ্যের বা এই বংশের আর কি শেষ রাজা ছিলেন কাইকুইবাদ এবং কাইকুইবাদকে মেরে জালালউদ্দিন ফিরোজ খিলজি 1290-তে প্রতিষ্ঠা করেন খিলজি ডাইনাস্টি এবং খিলজি ডাইনাস্টি চলে 1320 AD অবধি এবং এই বংশের শেষ রাজা আর কি যিনি ছিলেন তার নাম ছিলেন নাসিরউদ্দিন খুসরো শাহ। নাসিরউদ্দিন খুসরো শাহকে 1320-তে মারেন গিয়াসউদ্দিন তুঘলক এবং তার তুঘলক সাম্রাজ্য চলে 1414 বলতে পারি আমরা। 1414-এ প্রথম শিয়া বংশের প্রতিষ্ঠা হয়। কে করেন না খিজির খাঁ। তিনি নাসিরউদ্দিন খুসরো শাহকে মারেন এবং তুঘলক ডাইনাস্টির শেষ রাজা ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ তুঘলক। তিনি নাসিরউদ্দিন মোহাম্মদ তুঘলককে মারেন এবং প্রতিষ্ঠা করেন শিয়া বংশ বা সৈয়দ বংশ। তার নাম ছিল হচ্ছে খিজির খাঁ। ওকে, এবং খিজির খাঁ যে বংশ প্রতিষ্ঠা করেন সৈয়দ ডাইনাস্টি, তার শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন আলম শাহ এবং আলাউদ্দিন আলম শাহকে বাহলল লোদি মারেন এবং মেরে 1451-তে প্রতিষ্ঠা করেন লোধি বংশ। এবং বাবরের সাথে 1526 যে সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1526, কারণ এই সময় এই বছরেই বাবরের সাথে ইব্রাহিম লোধির যুদ্ধ হয়, যার নাম হয় হচ্ছে পানিপথে প্রথম যুদ্ধ এবং সেখানে ইব্রাহিম লোদি হেরে যান এবং প্রতিষ্ঠিত হয় মুঘল ডাইনাস্টি বা মুঘল রাজবংশ। মুঘল রাজবংশ 1526-এ প্রতিষ্ঠিত হয় এবং 1707-এ কিন্তু শেষ হয় না। 1707-এ কে মারা যান না ঔরঙ্গজেব মারা যান 1707-এ। তারপরেও মুঘল ডাইনাস্টি ছিল, কিন্তু তারপরে ঔরঙ্গজেবের পরে যারা আসেন তারা কেউই সেরকম সুযোগ্য ছিলেন না। সেই জন্য আমরা অ্যাকচুয়াল মুঘল ডাইনাস্টি যে শক্তিশালী সেই শক্তিশালী সাম্রাজ্যের সময়টুকু এই 1526 থেকে 1707 আমরা বলে থাকি। কেমন? তারপরে এই 1707-এর পর থেকে আস্তে আস্তে ইংরেজরা আস্তে আস্তে নিজেদের আধিপত্য এবং তাদের বিস্তার করতে থাকে এবং পলাশী যুদ্ধ যেটা হয় 1757 পলাশী যুদ্ধের পর থেকে তারা একদম নিজেদের জায়গা মজবুত করে নেন ভারতে এবং ইউরোপিয়ানদের আগমন আর কি ঘটে 1498-তে। কে আসেন? ভাস্কো দা গামা। ওকে, এবার আমরা দেখব মডার্ন হিস্ট্রিটা আমরা দুভাবে দেখব। প্রথম হচ্ছে 1757 থেকে 1857 এই সময়টা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল। আগেই বলেছি 1757-এ কী হয়েছিল? পলাশীর যুদ্ধ। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও তার নিজের পা একদম ভারতীয় মাটিতে খুব চেপে রাখতে শুরু করে এবং স্টার্ট হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, যেখানে প্রথম তারা গভর্নর অফ বেঙ্গল তারা নিযুক্ত করেছিলেন লর্ড ক্লাইভকে এবং শেষ গভর্নর অফ বেঙ্গল বা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল রেখেছিলেন কাকে? ওয়ারেন হেস্টিংসকে। প্রচুরবার প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে ছিল সিপাহী বিদ্রোহ। 1857-এ সিপাহী বিদ্রোহ ঘটে। এই সিপাহী বিদ্রোহের পর স্টার্ট হয় ক্রাউন রুল।
যেটা চলে 1947 অবধি। এই সময়ে তারা ভাইসরয় নিযুক্ত করেন। প্রথম ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং শেষ ভাইসরয় ছিলেন, পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড লুইস মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের প্রথম ভাইসরয়ও ছিলেন লর্ড লুইস মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় ভাইসরয় যদি আমরা বলে থাকি তাহলে তিনি কে ছিলেন না, গোপালাচারিয়া। এই সময়কে অর্থাৎ এই ক্রাউন রুলের সময়কে আমরা একটু অন্যরকম কংগ্রেসের দিক থেকে, জাতীয় কংগ্রেসের দিক থেকে যদি আমরা দেখি, এই তিন ভাবে আমরা দেখতে পারি: মডারেট, এক্সট্রিমিস্ট এবং গান্ধিয়ান এরা। 1885 এই সময় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং 1905 অবধি আবেদন নিবেদনের মাধ্যমে খুব সহজ সরল নরমভাবে জাতীয় কংগ্রেস নিজেদের কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু 1905-এ বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন এইগুলো খুব এক্সট্রিম লেভেলে চলে যায় এবং এখানে এক্সট্রিমিস্ট ফেজ স্টার্ট হয়। তারপরে 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি গান্ধীজি ভারতে আসেন এবং সেই দিনটাকে আমরা কি ন্যাশনাল এনআরআই ডেও বলে থাকি, 9 জানুয়ারিকে। তো এই দিন গান্ধীজি ভারতে আসেন এবং তারপর তিনি একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন 1917 পর থেকে। 1917 পরে তিনি 1917-এ তিনি চম্পারণ মুভমেন্টে যোগদান করেন এবং তারপর থেকেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিযুক্ত করেন এবং শুরু হয়ে যায় গান্ধিয়ান এরা। টিল 1947 অবধি এই সময়টা চলতে থাকে। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই। কেমন লাগলো আজকের ক্লাস জানিও। যে পুরো কমপ্লিট হিস্ট্রি টাইমলাইন আজকে আমরা করলাম। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই একটা লাইক করে দাও এবং নিজেদের বন্ধুদের সাথে আজকের ক্লাসটা শেয়ার করে দাও এবং পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমাদের নেক্সট ক্লাস আসলেই তোমরা সহজে নোটিফিকেশান পাও এবং ক্লাসটি জয়েন করতে পারো। আমাদের দেখা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি খুব ভালো করে পড়াশোনা করো।